সেটা বাঙালিরা কিন্তু শিল্পে পিছিয়ে নেই, তার বহু উদাহরণ রয়েছে। বাঙালিরা কিন্তু সব জায়গায় হই হই রই রই করে একদম ব্যবসা করছে। একটা জায়গায় বোধহয় আমরা পিছিয়ে যা নিজেদের ধাকটা আমরা নিজেরা সেভাবে পেটাতে পারি না। খুব সুন্দর কিছু হাতের কাজ দেখলেন এবং দেখলেন সেই সমস্ত মানুষগুলোর হাত দিয়ে হচ্ছে, যাদেরকে মানে আপনি ভাবতেই পারেন না যে এত অসাধারণ তাদের হাতের কাজ। এগুলোকে আমরা এক ছাদের তলায় নিয়ে আজ প্রাইসিংটা এমন একটা হোক যেটা সবাই কিনতে পারে। বেঁচে থাকা আমার সোনার বাংলা, বেঁচে থাকা আমার মাটি, বেঁচে থাকা আমার ভারতবর্ষ 1000 গুণে মানে ভালো। फिर से जन्म में मुलाकात हो न हो। নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের একেবারে সম্পূর্ণ একটা নতুন বলবো, অনেক ব্রাইট, অনেক একটা উজ্জ্বল শুধু দেখতে বলে নয়, মানে ভাবনার দিক থেকে অনেক উজ্জ্বল একটা ভাবনা নিয়ে আজকের এই সম্পূর্ণ নতুন অধ্যায়টি, অধ্যায় বলবো না আড্ডা বলবো জানি না, একদম আড্ডা, একেবারেই নিজের লোকের সঙ্গে বলা যেতে পারে। অধুনা মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী পর্ণা ব্যানার্জি ভাদুরী। মানে আমরা অনেক সময় হয়তো যে শিল্প এই শব্দটার দ্ব্যর্থক, মানে দুটো মানে হতে পারে, একটা যেটা শিল্প কলা অর্থে, আর একটা শিল্প বাণিজ্য অর্থনীতি, ওই ইন্ডাস্ট্রি যাকে বলে। কিন্তু এইটা নিয়ে অনেক হাসি ঠাট্টা কৌতুকও আছে, যে বিশেষ করে বাংলা এবং বাঙালিদের নিয়ে, যে বাঙালিরা শিল্পকলা নিয়ে আছে, ওটা নিয়েই থাক, শিল্প মনস্ক, সাহিত্য মনস্ক। অন্য যে শিল্পটা, যেটা সারা পৃথিবী যেটার পেছনে দৌড়চ্ছে, ওটার পেছনে আমরা নেই, আমরা গুটিয়ে থাকি। কিন্তু আজকে আমরা যার সঙ্গে গল্প করতে বা আড্ডা দিতে বসেছি, সে কিন্তু দুটোতেই সমানভাবে তার অ্যাকিউমেন্ট বলি বা পারদর্শিতা বলি বা যেটা, সেটাতে প্রমাণ করে চলেছে। আমার ধারণা আগামী দিন আরও বেশি করে প্রমাণ করবে। তো আমরা প্রথমে যেটা জানতে চাইব যে তোমার একটা খুব সেই অর্থে ডাইভার্স একটা ব্যাকগ্রাউন্ড, মানে কর্পোরেটে কাজের অভিজ্ঞতা আছে, গান বাজনার একটা অভিজ্ঞতা আছে, মানে সুরের জগতের লোক, লেখার জগতের লোক, সেই আর্ট অ্যান্ড কালচার যেটা শিল্পকলা, সেইটা সেখান থেকে হঠাৎ, তাও ধরো একেবারে পারিবারিক জীবনে প্রবেশের পর, বিয়ের পরে বাচ্চা সন্তান হলো, তারপরে একটা বিজনেসের জগতে তুমি ঢুকলে আর কি। তো এই যে নতুন শিল্প, যদিও সেখানেও তুমি একটা অন্য শিল্পকলাটার একটা মেলবন্ধন ঘটিয়েছো, তো এইটা কি তোমার মাথায় কোথাও না কোথাও ছিলই, না হঠাৎ করে কিছু একটা ট্রিগার যে না এটা করে দেখি, মানে এটা কোত্থেকে এলো? সবার আগে নমস্কার। আমি একটা শুরু করার আগে আমি একটা জিনিস বলবো, সেটা বাঙালিরা কিন্তু শিল্পে পিছিয়ে নেই, তার বহু উদাহরণ রয়েছে। কিন্তু তোমার মুখেই বলাতে চাইছিলাম না, কারণ আমি অনেকবার বললে মনে করবে। আপনি সেটা ব্যাংকিং সেক্টরে দেখুন, আপনি সেটা যে কোনো জায়গায় দেখুন, আমাদের বাঙালিরা কিন্তু সব জায়গায় হই হই রই রই করে একদম ব্যবসা করছে। এবং এটা কিন্তু আমাদের খুব গর্বের জায়গা। আমরা যেমন ক্রিকেটটাকে নিয়ে আমরা বলি, আমরা যেমন আরও বিভিন্ন সেক্টর নিয়ে বাঙালিদের বুদ্ধিমত্তার প্রশংসা করি, আমাদের কিন্তু ব্যবসাটাও কিন্তু আমাদের রক্তে। এটা যদি আপনি দেখেন, আমাদের হিস্ট্রি দেখেন। আর একটা জায়গায় বোধহয় আমরা পিছিয়ে যা নিজেদের ধাকটা আমরা নিজেরা সেভাবে পেটাতে পারি না, সেটা কুড বি ওয়ান অফ দ্য রিজনস। হ্যাঁ, ঢাক পেটানোটা উচিত নয়, মানে আমি সেই বলে না, আমি লোকে যারে বড় বলে সেই বড় হয়, বলার দরকার নেই, আমার কাজটাই তার প্রমাণ হয়ে যাবে, ওটা দরকার নেই। না, আমি হঠাৎ করেই, মানে আমি ব্যবসা করব, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও সেরকম কেউ ছিল না। সত্যি কথা বলতে কি, সবাই ভয় পেয়েছে। ইনফ্যাক্ট আমি যখন বলি প্রথম আমি ব্যবসা করব, আমার বাবা বলেছিল, ওহ, যে কটা টাকা তুই জমিয়েছিস সে কটা টাকা তুই নষ্ট করবি। তো এইটা একটা খুব মানে বড় ব্যাপার ছিল, যে একটা মধ্যবিত্ত, আমি তো খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, সেই জন্যই ভীষণ সাধারণ, বাপের বাড়ির ফেস দিয়ে কাটিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তারপরে ব্যবসাটা শুরু করে। একদমই তাই, ওরা ভীষণভাবে আর কি মানে হ্যাঁ। তো আমি একেবারে ব্যবসা করব এটা কখনো ভাবিনি।
কিন্তু মনের মধ্যে একটা থাকে না, একটা ইচ্ছে, আপনার যে জিনিসটা করতে ভালো লাগে সেটাকে যদি আপনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, সেই আনন্দটা মানে সকলে মিলে ভাগ করে নেওয়ার যে আনন্দটা, সেইটা থেকে কিন্তু আমার ইন্ডি টেম্পটেশনের আমি জন্মটা দিয়েছি। ছাই চাপা আগুনের মতো ছিল বহু বছর ধরে। মানে আমি ওই যে কোনো ওই ঘর সাজানোর জিনিস বা যে কোনো জিনিস যেটা আপনাকে আনন্দ দেয়, খুব সুন্দর একটা পেইন্টিং দেখলেন, খুব সুন্দর কিছু হাতের কাজ দেখলেন, এবং দেখলেন সেই সমস্ত মানুষগুলোর হাত দিয়ে হচ্ছে, যাদেরকে মানে আপনি ভাবতেই পারেন না যে এত অসাধারণ তাদের হাতের কাজ। তো আমার কাছে মনে হলো এই আনন্দটা যেমন আমি পাচ্ছি, আরও 100টা, 1000টা, 1,00,000টা লোক যখন দেখবে, তাদের মনে কত না জানি আনন্দ হবে। এই আনন্দটা আমি যাতে ছড়িয়ে দিতে পারি তাদের মধ্যে, এই স্বপ্নটা থেকেই কিন্তু আমি ইন্ডি টেম্পটেশনটাতে কাজটা শুরু করেছি, এবং তারপরে চেষ্টা করছি যাতে এটাকে আরও বেশি বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়। এই যে ইন্ডি টেম্পটেশন নামটা নিয়েছো, মানে টেম্পটেশনটার মধ্যে যেমন কেউ ওটাকে খুব লঘু অর্থে বা গ্রস সেন্সে লোভের দিক বলে, কিন্তু তার মধ্যে একটা অন্য ব্যাপার আছে, হাতছানি। বিশেষ করে ধরো যখন তুমি বাইরে চলে গেলে, তখন দেশের জিনিসগুলো বেশি করে যেন হাতছানি দেয়, যে ওখানে কী সুন্দর ওইটা ছিল, ডোকরার কাজ হোক, পেন্টিং হোক, ছবি হোক, কাঠের কাজ হোক, কি পুরুলিয়ার মুখোশ হোক, এইগুলো যেন বেশি করে হাতছানি দেয়। তো এই নামটা কি ওইরকম কিছু থেকে? না দাদা, আপনাকে আমি কি বলবো, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সকলকে একই কথা বলি। অনেক মানুষের জীবনে অ্যাসপিরেশন, ইন্সপিরেশন থাকে, তারা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, তারা বিদেশে গিয়ে অনেক টাকা রোজগার করবে, একটা বিরাট কিছু একটা স্বপ্ন দেখে তারা। আমার কোনো দিন এই অ্যাসপিরেশন, ইন্সপিরেশন ছিল না আমি বিদেশে গিয়ে পড়াশুনো করব বা বিরাট কিছু একটা করব। খুব সাধারণ মধ্যবিত্ত স্বপ্ন ছিল আমার, যে মোটামুটি একটা ভালো মোটামুটি ঘর চালানোর জন্য, একটা সংসার চালানোর জন্য চাকরি আর ওই। কিন্তু আমি যখন বিদেশে গেলাম, তখন ওখানে জীবনটা তো খুব একা, যেটা অনেকেই বলতে চান না, আমি বলছি অন ক্যামেরা বলছি, আমার কিছু যায় আসে না। তো মানে ওই যে একা যে সময়টা আমি অনেকটা সময় পেলাম, তখন না আমি অনেক স্টাডি করতে শুরু করলাম আমার দেশের ইতিহাস। এমনিতে আমি ইতিহাসের ছাত্রী, কিন্তু তখন আরও বেশি করে স্টাডি করতে শুরু করলাম আমাদের যে শিল্পগুলো, যেগুলো ভালো লাগা, ফুড ফর থট, সেইগুলোতে আমি ইনভেস্ট করতে শুরু করলাম। একটু গান বাজনাটা নতুন করে আরও এক্সপ্লোর করতে শুরু করলাম। বা ধরুন আমাদের এই যে হারিয়ে যাওয়া যে জিনিসগুলো, এখন তো ডোকরার অসম্ভব, মানে সবাই আর কি ডোকরার জিনিসগুলো করছে, মধুবনী আর্ট নিয়ে, সেইটা কি ধরনের রং ব্যবহার হচ্ছে। বা ধরুন আমাদের যে পেইন্টার্সরা, তারা বিভিন্ন ধরনের যে ছবি আঁকছেন এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বসে ছবি আঁকছেন, তখন আমি ধীরে ধীরে এই জিনিসটাকে করলাম। দ্যাট অ্যাকচুয়ালি টেম্পটেড মি। তো সেই জন্য ওইটা একটা প্রথমে আমি ভেবেছিলাম নামটা রাখবো দেশি টেম্পটেশন। দেন আই ফাউন্ড ইট নো, ইটস অল অ্যাবাউট ইন্ডিয়াস কালচার। So I'm going to promote the history of India. I'm going to promote মানে ইন্ডিয়ার যে আর্টিস্টিক ওভারভিউটা, সেটা আমি গ্লোবালি তুলে ধরতে চাই। তাই ওখান থেকে ইন্ডি টেম্পটেশন এই নামটা। মানে ইউ আর অ্যাকচুয়ালি টার্নিং ওয়ান শিল্প ইন্টু আ রেভিনিউ মডেল থ্রু আরেকটা আদার শিল্পর মডেল আর কি। মানে একদম, মানে আমি কিন্তু মনে করি যে এটার একটা কমার্শিয়ালাইজেশনের দরকার আছে। আপনি স্বপ্নেরতে কিন্তু আপনার ঘর চলবে না, আপনার তার জন্য দরকার টাকা। এবং এটা খুব বাস্তব। কোন একটা বাংলা বিখ্যাত মুভিতে ছিল যে অভাব যখন ঘর দিয়ে ঢুকবে তখন ভালোবাসা জানলা দিয়ে চলে যাবে, এরকম সামথিং একটা কিছু ছিল আর কি। কমল মিত্র বলেছিলেন বোধহয় উত্তম কুমারের একটি কোনো ছবিতে, জানলা দিয়ে পালিয়ে যাবে। তো আমি চাই আমার এই প্ল্যাটফর্মটাকে ইউজ করুক আর্টিসানসরা। এটা অ্যাবসোলুটলি ফ্রি অফ কস্ট, মানে এখানে আপনার অনবোর্ড হতে কোনো টাকা পয়সা লাগে না। এটা এখান থেকে আমি চাই আমি একটা প্ল্যাটফর্ম বানিয়েছি, তার পেছনে আমার টিম কাজ করেছে, ভালো কাজ করেছে, এবং একটা প্ল্যাটফর্ম রয়েছে। তারা এখানে আসুক, তারা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করুক ফ্রি অফ কস্ট, তারা নিজেদের প্রোডাক্টটাকে সেল করুক, সেখান থেকে রেভিনিউ জেনারেট করুক, আরও ভালো কাজ করুক। আমার শিল্পটা যেন মরে না যায়, ও যেন একটা প্ল্যাটফর্ম পায় যেখান থেকে ও রেভিনিউ নিজের ব্যবসার জন্য রেভিনিউ জেনারেট করতে পারে। তো এটা আমার একটা ছিল। তুমি ধরো এই যে এটা খুবই ভালো ভাবনা যে আর্টিস্টদের, উইভারদের, ক্রাফটসম্যানদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছ। সেইটা করতে গিয়ে মানে যারা ধরো আমি যেমন তোমায় চিনি, তো তোমার যে
অন্য জগৎগুলো বা যেগুলো আর্টিস্টিক ইনস্টিংক্ট যাকে বলে, যে ছবি আঁকা, গান, যেগুলো তুমি বেশ ভালোই পারো, তো সেইগুলোকেও এমন তো হচ্ছে না যে তুমি অন্যের আর্টিস্টিক যে ইনস্টিংক্ট সেইটাকে প্রমোট করতে গিয়ে নিজের যে আর্টিস্টিক সেইটা ব্যাক সিটে চলে যাচ্ছে? ওটার কি এখন অভ্যেস বলো, অনুশীলন বলো বা সাধনা বলো? দেখুন, আমি বলছি আমার তো মেয়েটির 1.5 বছর বয়স, তো ওখানে তো একটা আমার বড়সড় সময় আর কি আমাকে ইনভেস্ট করতেই হয়। ওখানে আমি কোনো রকম মানে একদম কোনো রকম নন নেগোশিয়েবল একদম ওই জায়গাটাতে। কিন্তু নিজের ব্যক্তিগত ভালো লাগার এগুলো কি জানেন তো, যেমন আমার খিদে পায়, ঘুম পায়, তেমন হচ্ছে নিজের কিছু ভালো লাগার জায়গা আছে, এবং সেগুলো প্রতিটা মেয়েরই আছে আমার বিশ্বাস, ছেলে বা মেয়ে, আমি কোনো জেন্ডার ভিত্তিকে যাচ্ছি না। কিন্তু সেইটাকে সেটা থাকে। যেমন ধরুন হঠাৎ করে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, মনের ভিতরে একটা কিছু মনে হলো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মধ্যে চড়ে, হঠাৎ করে মনে এসে গেল। কিংবা রাস্তা নেই না, ওটাকে আটকাতে চাই না তো, ওটা যত ওভারফ্লো হবে তত আমি মানুষ হিসেবে বেটার হব। প্লাস মানে ক্রিয়াপদ বা ভার ওটা তো দুরকম হয়, একটা হচ্ছে আসে আর একটা করে বা করে। তোমারটা হচ্ছে আসে, যেটা স্পন্টেনিয়াসলি আসে, সেই ভাব বা ক্রিয়াপদটাকে আটকানোর রাস্তাও থাকে না অ্যাকচুয়ালি। না, ওটা আমি আটকাতে চাইও না। ধরুন কখনো বৃষ্টি পড়লো, আমার মনে হলো তুমি পুরোনো দিনের কলেজের কথা মনে পড়লো, ইউনিভার্সিটির, সেই তুমি বৃষ্টি হয়ে এলে আজ শিউলি ভেজা দিনে, হঠাৎ করে মনের মধ্যে এলো এই গানটা, তো গাইলাম, খানিকক্ষণ গাইলাম, বেশ ভালো লাগলো। সবকিছু তো সবার জন্য না, কিছু জিনিস নিজের জন্যও থাকে, তো সেই ভালো লাগে। আমরা এখানে তোমাকে তো চট করে ছেড়ে দেবো না, তুমি সত্যিই অনুশীলন করো কিনা বা এরকম কোনো, আমি অনুশীলন করি না দাদা, দরকার নেই, সত্যি এরকম গাও কিনা, এই হঠাৎ করে আজকে তোমার কিছু মনে হচ্ছে কিনা, যেটা যত কলি হোক একটু গেয়ে শোনাও। আমরা একেবারে বলে যে দেখতে হবে তবে বিশ্বাস করবো আর কি, বা শুনতে হবে। আমি খুব খারাপই গাও, আমরা বিচার তো আমরা করবো, যারা শুনছেন তারা করবে। আমার যেটা একটা জিনিস খুব মনে হয় দাদা, সেটা হচ্ছে ছেলে বা মেয়ে বলে নয়, ইন্ডিপেন্ডেন্সটা খুব দরকার। সেটা সব দিক থেকে, সেটা আপনার ভাবনা চিন্তার ইন্ডিপেন্ডেন্স, সেটা আপনার ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, আপনাকে মানুষ হিসেবে আরও উন্নত করে। এবং এটা আমি আমাদের রবীন্দ্রনাথের থেকে আর কি ভালো এটা আমাদের শিখিয়েছেন। একটা গান আছে, আমি প্রায়শই, হ্যাঁ দাদা, না, রবীন্দ্রনাথই তো আমাদের সমস্ত পরিস্থিতি, সমস্ত অবস্থা, সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে আছেন, এবং যেটা তুমি ভাবতে যাবে দেখবি ওই লোকটা অত বছর আগে ভেবে বসে আছে, লিখে বসে আছে, আর কিছু তোমার করার নেই আর। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তা আমার আজকে এখানে যখন আসছিলাম, একটা গান মাথার মধ্যে বারবার করে ঘুরছিল, এবং মাঝে মাঝে ওটা আমি গাই ওখানে যখন একা থাকি, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। ওটা তো ওইভাবে বললে হবে না, সুরটা চাই। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি। খুব খারাপ গাইলাম। হ্যাঁ, আছো, মানে সাধারণ মধ্যে অ্যাটলিস্ট আছো, এবং আমি বলছি অনুশীলন করে গাও কিনা জানি না, কিন্তু গাও যে সেটা বেশ বোঝা যাচ্ছে। না, আমি বলছি এটা না অনেক সাধনার ব্যাপার।
আমি লোককে অনেককে দেখেছি তারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দিনে রেওয়াজ করেন। তো আমি তো করতে পারি না, আমি ওই জন্য কাউকে বলি না আমি গান টান, মানে এই নিজের মতন আর কি, আমি নিজের জন্য গাই আর কি, এটাই। তোমাকে এখনকার তোমার যে শিল্পকলা, সেটাকে পুরনো শিল্পকলায় নিয়ে গেলাম, নিতে গিয়ে মনে হলো যে এই যে ভাব বলো, সাহিত্য, শিল্পকলা বলো, এর অ্যাকচুয়ালি কোনো ভাষা হয় না। যে কোনো তো ইংরেজি এক কবিও তিনি একসময় একটা অদ্ভুত নৈসর্গিক শোভা দেখতে দেখতে এত মুগ্ধ হয়ে গেছিলেন যে তখনই তিনি ওটা লিখলেন যে ওই মাইলস টু গো বিফোর, দেখতে দেখতে তিনি ফিরতে চাইছেন না। তখন তাকে সামনের একটা ঘোড়া দাঁড়িয়েছিল, যে ঘোড়াতে করে উনি জায়গায় পৌঁছেছেন, সেই ঘন্টাটা বাজলো, উনি ফিরলেন রিয়েলিস্টিক ইয়েতে। তখন মনে হলো যে প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর। তো তোমার ক্ষেত্রে এই যে যেটা মনে করিয়ে দেওয়া ঘোড়ার ঘন্টা, সেটা কি তোমার যে কন্যা সন্তান একমাত্র রিয়া, ওর থেকে আসে, না এই ঘোড়ার ঘন্টাটা কে বাজায়? সাংসারিক জীবন, মেয়ের ডাক, না কি আবার ফিরে আসো কি করে বাস্তব জীবন? আমি বাস্তবেই থাকি, মানে আমি খুব একটা কল্পনার জগতে হারিয়ে আকাশে মুক্তি খোঁজার সময়ও বাস্তবেই থাকি। আমি বাস্তবেই থাকি, মানে আমি জীবনটা তো অতটা সহজ ছিল না, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার নানা রকমের থাকে। তো সেই জন্য এত মানে সে বলে না একটা কথা, ঘষা মাজা হয়েছে যে শিল্প ভালো লাগে, শিল্পকে অনুভব করি, শিল্পে হারিয়েও যাই, কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে। আদারওয়াইজ বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমার প্রচুর কমিটমেন্টস আছে, আমার পরিবারের প্রতি কমিটমেন্টস আছে, আমার ব্যবসার প্রতি কমিটমেন্টস আছে, আমার স্বপ্নগুলোর প্রতি কমিটমেন্টস আছে, আমার মেয়েটার প্রতি কমিটমেন্টস আছে, প্রচুর কমিটমেন্টস। তো সেখানে যদি আমি বাস্তবের মাটিতে পা না রেখে চলতে পারি, তাহলে পরে খুব মুশকিল। আমি ওইটা করতে চাই না, কারণ আমাকে সব দিকটা মেনটেন করেই আমার মনে হয় অর্থাৎ ওই প্রমিসেস টু গো, প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর স্লিপ, ওটাই যে একটা কমিটমেন্টের আকারে তোমার মধ্যে বাজতে থাকে, একটা ঘন্টার মতো আর কি। ঘন্টার মতো যে আমাকে এইটা দিতে হবে, আমাকে এটা দিতে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আবার এসে গেল রবীন্দ্রনাথই আর কি। তো এই যে ধরো স্ট্রাইকিং এ ব্যালেন্স, যেটার কথা তুমি বললে, খুব সুন্দরভাবে বললে, কখনো রবীন্দ্রনাথ কখনো নিজের জীবন থেকে এনে, এই অনেকে কিন্তু দেখেছি ফল্টার করে এই ব্যালেন্সটা স্ট্রাইক করতে গিয়ে। কেউ একেবারে পুরো হাওয়ায় ভাসছে, কেউ ওইটাতে বেশি চলে গেছে, রোজগার রোজগার রোজগার, এই দিকটা নেগলেক্টেড হচ্ছে, পারিবারিক দিক, সামাজিক দিক। এই ব্যালেন্সটা মেনটেন করা কতটা কঠিন বা হাউ চ্যালেঞ্জিং? মানে আমি যেমন প্রথম দিকে আমি বুঝতে পারতাম না, আর এমনিতেও আমি মানুষ খুব কম চিনি, আমার এটা খুব বদনাম। আমি আমার বাড়িতেও সবাই খুব বকাবকি করে যে এই তোমাকে এই জিনিসটা বললো, তুমি কেন বুঝতে পারছো না, তোমাকে। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি, আগামী দিনেও বিশ্বাস করব, তাতে কিছু মানে আমার কোনো দুঃখ নেই। এবং কিন্তু আমার যে জিনিসটা রয়েছে দাদা, সেটা হচ্ছে আমি জানি আমাকে কি করতে হবে। হ্যাঁ, আমি কোনটা না করলে তার কি রিপারকেশনটা কি হতে পারে, আমার পরিবারের ওপর কি হতে পারে, বা আমার নিজের স্বপ্নগুলোর, এগুলোও তো একটা স্বপ্ন, ইন্ডি টেম্পটেশন একটা স্বপ্ন থেকেই জন্ম নিয়েছে, আমার স্বপ্নগুলোর ওপর কি হতে পারে, আমার যারা আমার সাথে কর্মী, যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছেন, আমার কি বলে ওটাকে, মানে আমার ফিকল মাইন্ডেড বা উইমজিক্যাল থটসের জন্য তাদের ভবিষ্যৎ নিয়ে টানা হেঁচড়া হতে পারে। তো আই ক্যান নট বি ইররেসপন্সিবল। সো ফর দ্যাট আমি আমার মনের মধ্যে যে বললেন না ঘন্টাটা আমার বাজতে থাকে, এবং এটা আমার সবসময় বাজবে যতদিন আমি এটা মধ্যে যুক্ত থাকবো। বা ওই ঘন্টাটা বাজে বলেই আবার ব্যবসার কথায় ফিরছি। ধরো এখন একটা এটা কাইন্ড অফ বলতে পারো খুব ইমার্জিং ট্রেন্ড, বা ওই ফিরে যাও ওই জিনিসগুলো দেখি, বিশেষ করে সংগ্রহ করি, মানে কতটা পছন্দ করি না করি, আমার বাড়িতে সুন্দর একটা ডোকরার জিনিস আছে, একটা পেন্টিং আছে, এটা ভীষণ বাড়ছে এবং অনেকেই এই ব্যবসার মধ্যে আসছে। যে কোনো ব্যবসারই যেটা মূল একেবারে প্রতিবাদ, সেটা হচ্ছে যে হাউ ডু ইউ স্ট্যান্ড আউট, মানে বা হোয়াট আর ইউ ব্রিঙ্গিং অন টেবিল, যেটা নিউ, যেটা ইনোভেটিভ, সেইটা কিভাবে ভেবেছো যে
এত একটা ক্রাউডেড প্লেস, তার মধ্যে তুমি কিভাবে আলাদা হয়ে? আমি বলছি আপনাকে, আপনি আমার মতো ইন্ডি টেম্পটেশনের মতো এরকম ওয়েবসাইট কলকাতায় বোধহয় কয়েক হাজার পাবেন, এবং মানে দেশ ধরলে আরো কয়েক লক্ষ। কিন্তু এই জিনিসটা আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের রেঞ্জ অফ প্রোডাক্টস, মানে আমার ওয়েবসাইটে আপনি কোনো ওয়েবসাইটে দেখেছেন পুরুলিয়ার ছৌ মাস্ক একদম ইয়ে করে বিক্রি হচ্ছে? আমি ঠিক জানি না, আমার এই বিষয়ে পড়াশোনা একটু কমই আছে, কিন্তু আপনি দেখবেন যে ফেসবুকে পপ আপ করে মধ্যে আসে, মানে একদম অথেন্টিক ছৌ মাস্ক, যেটা আমি একদম পুরুলিয়ার একটা গ্রাম থেকে তুলে নিয়ে এসে আমি দিচ্ছি। কিংবা ধরুন যে স্কাল্পচারের বহু ওয়েবসাইট আমি দেখেছি, একই সাথে আপনি ছৌ মাস্ক পাচ্ছেন, একই সাথে স্কাল্পচার পাচ্ছেন, একই সাথে আপনি ডোকরা পাচ্ছেন, একই সাথে আপনি অ্যালয় মেটালের জিনিস পাচ্ছেন, একই সাথে আপনি জুটের হাতে তৈরি জিনিস পাচ্ছেন, কৃষ্ণনগরের পুতুল পাচ্ছেন, সব মানে একটা ভ্যারাইটি। এবং আজকে আমরা রিসেন্টলি লঞ্চ করেছি আসামিজ, ওদের যে হোরাই আছে না, বিয়েতে ইউজ হয় বিভিন্ন ওদের ভালো প্রোডাক্ট যেগুলো রয়েছে। তারপরে ধরুন ওদের যেগুলো কাঠের জিনিস, আমরা এটা সব একসাথে এক ছাদের তলায়, বাঁশের জিনিস, এগুলোকে আমরা এক ছাদের তলায় নিয়ে আসছি। এবং খুব রিসেন্টলি মানে আগামী দিনে আমরা খুব মানে এগ্রিকালচারাল প্রোডাক্টও কিছু রাখবো, মানে অর্গ্যানিক প্রোডাক্ট যেগুলো। আমি চাইছি এগুলো সব এক ছাদের তলায় থাকুক, এবং প্রাইসিংটা এমন একটা হোক যেটা সবাই কিনতে পারে। তো এরকম অনেক জায়গায় আপনি পাবেন, কিন্তু আমরা যেটা বলি, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন একটু অন্যরকম একটা শিল্পের একটা অন্যরকম একটা ছোঁয়া আছে, একটা ইন্ডি টেম্পটেশনের ফ্লেভার, ডিফারেন্ট ফ্লেভার আপনি পাবেন। তো সেই রকমভাবে আমরা জিনিসটাকে এরকমভাবে সিলেকশনটার ক্ষেত্রে একদম সিলেকশনটা আমরা ভীষণভাবে মাইনিউটলি করি, এবং অনেক আছে, অনেক স্ক্রিনিং করি ডাইরেক্টলি ফ্রম অরিজিনাল সোর্স। সবসময় হয়তো সেটা সম্ভব হয় না, কিন্তু খুব কাছাকাছি মানে মার্জিন রেখে আমরা এটাকে করার চেষ্টা করি, যাতে করে মনে হয় যে এটা অ্যাফোর্ডেবল এবং এটা সকলের জন্য। তো এই জিনিসটা করে আমরা আর কি এটাকে একটু অন্য ধরনের, একটু ভিন্ন ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। আমি মানে আগে তোমায় বলেছিলাম যে খুব বেশি বিজনেসের কচকচিতে যাব না, তুমি একটা কথা এক্ষুনি বললে আগের প্রশ্নের জবাব দিতে গিয়ে, তাই ওই প্রশ্নটা না করে পাচ্ছি না। যে এই যে তুমি বললে যে আমাদের যে পুরুলিয়ার ছৌয়ের মাছ, সেইটা পুরুলিয়া থেকে আনা অরিজিনাল একদম। এইটার সঙ্গে মানে যেটা সঙ্গে সঙ্গে মাথায় আসছে যে যেদিকে প্রযুক্তি নির্ভর সব হচ্ছে শিল্প, সেক্ষেত্রে কিন্তু যেভাবে এআই আসছে সব কিছুর মধ্যে তার থাবা বসাচ্ছে, তোমার পুরুলিয়ার ছৌয়ের জন্য পুরুলিয়া যেতে হয় না, তুমি ওইটা দিয়েই এমন টেকনোলজি বেরিয়ে গেছে, তুমি যেখানে বসে, এমনকি তুমি যে কলোরাডো ইউএসএতে থাকো সেখানে বসেও এআই প্রযুক্তির ব্যবহার করে কেউ না কেউ ওটা বানিয়ে দিতে পারবে। তো এই যে একটা ফিউচারে হয়তো এটি আসতে চলেছে, তুমি এই ফিউচারের ট্রেন্ডটাকে আগে থেকেই প্রিএম্প করে অরিজিনালিটির উপর জোর দিচ্ছি। অরিজিনালিটির উপর শুধু জোর দিচ্ছি না, আমি এআই এবং সৃজনশীলতা এবং ইউজ করব ভবিষ্যতে, কিন্তু এআইটাকে আমি ইউজ করব আমার আর্টটাকে স্মার্ট আর্ট বানানোর জন্য। স্মার্ট এগ্রি এখন একটা খুব লোকজন খুব এটা নিয়ে খুব আলোচনা করছেন, এবং গভর্নমেন্টেরও খুব ফোকাস। তো আমি চাই, আগের সবটাই আনস্মার্ট ছিল, কাইন্ড অফ, বাট ওইটাকে আরো বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আমার এআইটাকে দরকার হবে। এবং আমি চাইবো আমার যে পুরুলিয়ার যে কর্মী যে আর কি ওই ইয়েটাকে তৈরি করছে, যে ছৌ মাস্কটা তৈরি করছেন, এবং তার ক্যাপাসিটি আগে যেটা ছিল আপনার হয়তো 1000 লোকের কাছে পৌঁছানো, 2000 লোকের কাছে পৌঁছানো, 1 লাখ লোকের কাছে পৌঁছানো, আমি এটাকে থ্রু এআই ইউজ করে বা এরকম কোনো টুল ইউজ করে, সফটওয়্যার টুল ইউজ করে আমি চাইবো সেটা 10 লাখ 1 কোটিতে পৌঁছোক, আরও বেশি সংখ্যায় মানুষের কাছে ওর প্রোডাক্টটা পৌঁছোক, যাতে করে ওর প্রোডাকশনটা বাড়ে। ওর প্রোডাকশনটা বাড়লে ওরও তো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটার উন্নতি হবে, তাই না? তো এইটা আমার ভাবনা। এর মধ্যে একটা অর্থনৈতিক মডেলও আছে, মানে হ্যাঁ অ্যাবসলিউটলি, পুরোটাই একটা উইল সেট ডেভেলপমেন্ট চেইন ইন মোশন, যেটা এটা থেকে ওটা, ওটা থেকে ওটা এইভাবে বাড়তে থাকবে। তো তুমি একটু আগে আমাদের একটা রবীন্দ্রসঙ্গীত শুনি, তুমি কি মূলত রবীন্দ্রসঙ্গীতই গাও না অন্য ধরনের গানও গাও? আমি শুনেছি অন্য কিছু গান, কিন্তু এখন আমি অতুল প্রসাদের গানও মানে
ওই আর কি বাড়িতে তো আমার মামার বাড়িটা গানের বাড়ি ছিল, গানের স্কুল ছিল, তো এই জন্য আর কি কানে শুনতে 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 সব রকমের গানই আর কি একটু আধটু করে অতুল শেখা। প্রজাতির গানও এখন প্রায় একটা বিরল প্রজাতি, তোমার এই যেমন রেয়ার কালেকশন, লস্ট যে প্রোডাক্ট সেইগুলোকে ফেরত আনা। কি অপূর্ব লেখা আপনি বলুন, ওই যে তুমি রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। শুনি একটু। তুমি রাখিতে যাও গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া, ভাবে ছেড়ে গেছো ফিরে যে দেখি, এক পাও ছেড়ে যাওনি আমি, অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু দাওনি আমি, অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। এটার মধ্যেও যে একটা আছে মানে যে অকৃতি অদমকেও কেউ কম করে দেয় না, যে দেওয়া সে তাদেরও। ভাবুন আমরা কি মানে মানুষ হিসেবে কি কতটুকু বা শিখতে পেরেছি, কতটুকু বা জানতে পেরেছি, কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু তাও তো ঈশ্বরের মানে অসীম কৃপা যে যাই হোক কিছু একটা করতে পারছি, কিছু শিখতে পারছি, যে শিখতে পারার যে আনন্দ, এটাই তো অনেকটা। এবং মানে অভিজ্ঞতার থেকে বড় টিচার বা শিক্ষক তো কেউ হয় না, মানুষ অভিজ্ঞতা থেকে যা শেখে সেটা বই পড়ে বা অন্য কোথাও থেকে শেখা যায় না, জানাও যায় না। তো এই যে ধরো নানান ক্ষেত্রের এই জীবন দর্শন যাকে বলে, তুমি একটা দর্শনের কথা বলে, এই দর্শনটাও তো নিশ্চয়ই ভীষণভাবে নিজের ব্যবসা হোক বা সামাজিক তার জীবন হোক, সেক্ষেত্রেও একটা প্রভাব ফেলে সেটাকে। না আমি আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড আছেন, ইন্ডি টেম্পটেশন পরিবারের সাথে যারা অ্যাসোসিয়েটেড আছে তাদেরকে আমি বলি, এই তোরা বেশি করে কাজ কর, তোরা বেশি করে কাজ কর, তোরা বেশি করে কাজ করলে আমাকে বেশি টাকা তোদের দিতে হবে, আমি চাই আমি তোদের বেশি টাকা, কারণ বেশি করে কাজ করলে আমার বেশি সেলস জেনারেট হবে, এটা ঘটনা। এবার বেশি সেলস জেনারেট হলে আমার যদি বাড়িতে লক্ষ্মী আসে, গান্ধীজি যদি পদার্পণ করেন, তাহলে আমি ওদেরকে আরও বেশি করে এম্পাওয়ার করতে পারবো, এটা ঘটনা। এটা আমি ওদের বলি, তোমরা বেশি করে কাজ করো, বেশি করে কাজ করো, কারণ আমিও বেশি করে কাজ করছি, তোমরাও বেশি করে কাজ করো, যত বেশি করে কাজ করবে তত বেশি আমি তোমাদেরকে আরও এম্পাওয়ার করতে পারবো। এবং এটা আমার কাছে একটা অসম্ভব স্যাটিসফ্যাকশন। কেউ ধরুন খুব মানে লেট ব্যাক আর কি, তাকে আমার খুব রেগে যাই যে কেন এটা করছো তুমি, এটা এরকম কেন করছো না, কারণ আমার খুব গায়ে লাগে যে আমি চাই তাদেরকে এম্পাওয়ার করতে, আমি নিজে তো তাদের এম্পাওয়ারমেন্ট থেকে আমার নিজের এম্পাওয়ারমেন্টটা হবে, সেই ফিলিংটা জেনারেট হবে, তো সেই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। একদম ইন্ডি টেম্পটেশনটা গড়ার সময় যা দেখেছি, মানে আমি একটা সময় আমিও ভাবতাম যে এই মেয়েটা ঘুমবে কখন, মানে ওদের যে সময়টা ইফেস টাইম তখনও জেগে আছো, ইন্ডিয়ান যে টাইম আইএসটি তখনও জেগে আছো, তো ঘুমের টাইমটা কোথায়, বিশ্রামের টাইমটা কোথায়? এই টাইমটা খুব সমস্যা দাদা, সব ঘেটে গিয়েছে, মানে একদম সবটাই ঘেটে গিয়েছে, মানে আমি ওদের টাইমে ওদের কাজ করি, আমার টাইমে ওখানে তোমার একটা কাজের জগতও আছে যেটা। হ্যাঁ, তো সেই কারণে না হলে আমি আমার রেভিনিউ জেনারেট করব কোথা থেকে, এখনো সে ততটা জায়গায় আমি এসে পৌঁছতে পারিনি যে আমার ইন্ডি টেম্পটেশন সেলস থেকে আমি রেভিনিউ জেনারেট করে সেটা, মানে আমাকে একটা এক্সট্রা সাপোর্ট হিসেবে আমাকে কাজ করতে হয়। তো মানে অ্যাকচুয়ালি যেটা পরিশ্রমের বা চাকরির রোজগার, সেইটা ঢুকে অন্য ধরনের মন করেছি, কারণ আমাকে কেউ লোকে বলে না অ্যাজ সাচ গডফাদার গডমাদার, আমার তো কেউ সেরকম ছিল না, আপনারা অনেক সাহায্য করেছেন, মানে সেটা আমি কি করে মানে সেটার কোনো মানে কি বলবো, আমি সেটা আমি ফেরত দিতে পারবো না, যে সেই সময় মানসিক সাপোর্ট বলুন নানাভাবে
এত সাহায্য আমি পেয়েছি। এবং সত্যি কথা বলতে কি, মানুষ বলে না মানুষের প্রতি বিশ্বাস এখন হারিয়ে যাচ্ছে, আমি বলি না কোথায়, দেখুন আপনারা, মানে সত্যি বহু মানুষ আছেন যারা আমাকে হয়তো অনেক সময় অর্থ দিয়ে সাহায্য করতে পারেননি, কিন্তু অনেকভাবে আমাকে কিন্তু, হ্যাঁ, আই এম মানে ডটার অফ মেনি পিপল। ওইটাই অ্যাকচুয়ালি আসল চালিকা শক্তি, যেটা এগিয়ে নিয়ে যায়। ভালো বুদ্ধি দিয়েছে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছে, অনেক সময় কন্ট্যাক্ট দিয়ে সাহায্য করেছে, ভালোবেসে সাহায্য করেছে। এটা আমি খুব নিজেকে ব্লেসড মনে করি। তো এই যে ধরো যে মানুষটা আমি দেখেছি নিজের তো মানে সে নিজে প্রচণ্ড পরিশ্রম করছে, এই যে ঘুমানোর সময় খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশ্রামের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় তার একটা এক্সপেকটেশন হয় তার যারা অ্যাসোসিয়েশনে আছে, অ্যাসোসিয়েটেড যারা কাজ করছে, তাদের থেকেও সেম লেভেল অফ ইনভলভমেন্ট। একটা তোমার বেবি, তাকে বড় করার যতটা ইনভলভমেন্ট তোমার থেকে, সেটা সবসময় সবার থেকে পাওয়া যায় না, হয়তো বা আশা করাও উচিত নয়। তো এইটা কি চলতে চলতে কখনো একটা মানে ডাজ ইট স্ট্যান্ড ইন দ্য ওয়ে যে আমি তো এক্সপেক্ট করছি আমি যেরকম 23 ঘন্টা খাটি, 22 ঘন্টা খাটি, ওরাও দিক, সেটা দিচ্ছে না? আমি সেটা বোঝার চেষ্টা করছি, তবে এটা খুব ঘটনা, এটা খুব সত্যি কথা। আমার মাথার মধ্যে সবসময়, সে বলেন একটা ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে, আমার মাথার মধ্যে সত্যিই সবসময় একটা ঘোড়া দৌড়ে বেড়ায়। আমি সেটা কি যেন একটা দাদা আছে যেটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এবার আমি যদি মনে করি যে আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন তারাও ওই 23 ঘন্টায় ওই রকমভাবে আমার মতো ওইরকম ভাবনা চিন্তা করবে বা ওই রকমভাবে ওই জিনিসটাকে করবে, সেটা হয়তো অনেক সময় পসিবল হয় না। কিন্তু আমি খুব ফরচুনেট, আমার যারা টিম মেম্বার রয়েছে, এইসব আপনাকে বলছিলাম যে দিল্লিতে যে কাউন্টার পার্ট রয়েছে হয়তো এখানে নেই, কিন্তু তার সম্বন্ধে আমি স্পেশালি বলতে চাইবো, ও ভীষণ আমাকে, মানে আমি ঘুমিয়ে পড়েছি, আমার কে মেসেজ করে করে, এবং সকাল 6টার সময় সে আমাকে রিপ্লাই করছে, রাত্রির 11টার সময় রিপ্লাই করছে। আমার যে ক্রিয়েটিভের যিনি আছেন, ক্রিয়েটিভিটি ছেলেটি আছে, অসম্ভব, মানে ওকে আমি যে কী পরিমাণ বিরক্ত করি, মানে অন্য কেউ হলে পালিয়ে চলে যেত, কিন্তু ওরা অত্যন্ত ধৈর্য ভরে আমাকে টলারেট করে। এবং আমার এই মানে এইরকম মানে ওয়ার্কহলিক এরকম একটা ব্যাপার রয়েছে, মানে যে আমাকে 23 ঘন্টা বললে আমি 23 ঘন্টা ইন্ডি টেম্পটেশনকে দেবো। তো এই জিনিসটাকে ওরা আমাকে সাপোর্ট করছে। আমার একটি অফিসে একটি ছেলে আছে, প্রত্যেককে আমি ধন্যবাদ দিই, মানে আমাকে টলারেট যে করে এইভাবে ওরা, সেটা আমার কাছে একটা মানে ব্লেসিং আর কি। যেটাকে ঝেলা বলে, আমাকে ঝেলছে, আমাকে সহ্য করছে, আমাকে লিটারালি ওরা টলারেট করে, কারণ আমি একসাথে 100টা জিনিস ওকে বলি, এটা করোনি, ওটা করোনি, না এটা করতে হবে, ওটা করতে হবে। এবার প্রচুর আইডিয়াস একসাথে ওদেরকে, মানে সত্যি কথা বলতে কি ওদের টর্চার করি, কিন্তু ওরা আমাকে খুব ধৈর্য ধরে আর কি সহ্য করে। এটা আমার কাছে একটা মানে কি বলবো, এটা আমার একটা ব্লেসিং। এটা একটা মানে ব্লেসিং তো বটেই, খুব ব্যতিক্রমী ব্যাপার। কারণ স্টার্ট আপের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয় যে ফাউন্ডার বা যে মেন শুরু করছে, সে ওই লেভেল অফ ইনভলভমেন্ট আশা করতে যায় সবার থেকে, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, এবং সেটা ফর অল দ্য গুড রিজন। ওরা জানে যে দিদি চেষ্টা করছেন, পর্ণাদি চেষ্টা করছে, পর্ণাদির উন্নতি হলে আমাদের উন্নতি হবে। এখানে দিদি কোনোদিন কোনো কার্পণ্য করবেন না, আমি করব না এটা। আমার যদি কোনোদিন সে 10 ইমপ্রুভমেন্ট সুদিন আসে, আমার সাথে সাথে ওদেরও সুদিন আসবে। আই উইল মেক শিওর যে ওরাও যেন আমার সাথে সমান উন্নতি করতে পারে। এইটাকে আমি ওই যে বললাম প্রথমে নন নেগোশিয়েবল, মানে এইটাকে আমি কোনো রকম, ওরা আমার পরিবারের মেম্বার, ওরা আমার ফ্যামিলি মেম্বার। এটা আমার নয়, ইন্ডি টেম্পটেশনটা আমার নয়। আমি হয়তো ফ্রন্ট লাইনে আছি, আমার পেছনে এটা যতটা আমার ততটাই ওদের, এটা আমি মনে করি। এখানে যেটা মনে হচ্ছে যে ধরো মানে একটা দীর্ঘ কর্পোরেট, দীর্ঘ না হলেও আমাদের থেকে অংশ যেটুকু ডিসেন্ট একটা স্টিন্ট তোমার কর্পোরেট অভিজ্ঞতাও আছে, সেইখানে নিশ্চয়ই অভিজ্ঞতাগুলো অন্য হয়। তারপর নিজে যখন কিছু স্টার্ট করতে যাও, সেই অভিজ্ঞতাটা পুরো অন্যরকম আর কি। তো ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারপরে নিজে শুরু করতে গিয়ে একটা পুরো অন্য অ্যাম্বিয়েন্স, অন্য সারাউন্ডিং, অন্য ইয়ে তৈরি করা, সেটাও তো কোনো না কোনোভাবে চ্যালেঞ্জিং নেই। আমি বলছি, আমি 14 বছর কর্পোরেটে কাজ করেছি, এবং তার মধ্যে বহু বছর আমি স্কুলে পড়িয়েছি। আমি ওখান থেকে শিখেছি কোনগুলো করা উচিত নয়। আমি যদি কোনোদিন, আমি তখনই ভাবতাম
যে যখন আমি কর্পোরেটে কাজ করতাম, যে আমি যদি কোনোদিন কারোর মেন্টর হই, হেড অফ দ্য ইনস্টিটিউট হই, তাহলে আমি এগুলো করবো না। ওইগুলো আমি শিখেছি কর্পোরেট থেকে, যে কোনগুলো আমি করব না। একজন ভালো মানে কি বলবো, হেড অফ দ্য ইনস্টিটিউশন হতে গেলে কোনগুলো করা উচিত নয়, এগুলো আমি শিখেছি। ওটা আগে জানা দরকার, কোনগুলো আমি করব না। তো আমি কোনগুলো করব যাতে করে ওরা ইনক্লুডেড মনে করে, আমি ওদের তো একজন, আমি শুধু একটা এক্সট্রা হচ্ছে আমি একটা নতুন জিনিস স্টার্ট করেছি, আর কিছু নয়। ওরাও কাজ করছে, আমিও কাজ করছি, দেয়ার ইজ নো ডিফারেন্স। তফাৎটা হচ্ছে আমি ওদের মান্থ এন্ডে ওদের হয়তো কিছু টাকা পয়সা দিচ্ছি, আর আমি নিজে আর কি, আমার তো তার থেকেও খারাপ অবস্থা, আমি টাকা পয়সা নিচ্ছি না। তো এইটা একটা ঘটনা। তো আমি এটা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এটা আমি শিখেছি। আর এটা যেমন মানে একটু অন্যরকমভাবে বললাম, আমি এটাও শিখেছি কি করে রিসার্চ ওরিয়েন্টেড ভাবনা চিন্তা হতে হয়, কিভাবে একটা জিনিসকে অ্যাচিভ করতে গেলে কীভাবে কোন মানে স্টেজ ওয়াইজ 1 2 3 4 মানে পুরোটাই ইমোশন দিয়ে যে হয় না, এগুলো আমি কর্পোরেট থেকে শিখেছি। কতটা বিশ্বাস করব, ট্রাস্ট করব, কতটা করব না, এই জিনিসগুলো শিখেছি। তো এটা একটা বড়সড় অভিজ্ঞতা আর কি, প্রত্যেকটাই লাইফ লেসন্স। হ্যাঁ, কারণ আমি বলছি আপনাকে আমার হিস্ট্রি 18 বছর বয়সের পর থেকে আমি নিজেই ইনকাম জেনারেশনের দিকে গেছি আর কি, নিজে। তো আমি প্রথম চাকরি করি 21 বছর বয়সে, এবং সেই সময় থেকে আমি এটা 14 বছর, আমি 14 বছরের বনবাস আর কি বলতে পারেন। তো আমার এটা চলেছে যাবজ্জীবন কারাদণ্ড আর কি। আমি 14 বছর ধরে কাজ করেছি, এবং তারপরে যখন বিদেশে গেলাম, ওখানে তো আরও মানে পৃথিবীটা আরও কঠিন। এখানে ভারতীয়রা কিন্তু অনেক বেশি কাছের, আন্তরিক। আপনি যখন বিদেশে যাবেন, কেউ আপনার ইমোশনের ধার ধারবে না, আর মানে ভীষণই কঠিন জীবন। তো সুতরাং আমার বেঁচে থাকা আমার সোনার বাংলা, বেঁচে থাকা আমার মাটি, বেঁচে থাকা আমার ভারতবর্ষ 1000 গুণে মানে ভালো বলতে গেলে। তোমার কথা শুনতে শুনতে আমার দুটো জিনিস মনে পড়লো। একটা হচ্ছে আমরা যখন কলেজ ইউনিভার্সিটি পড়ি তখন শুনতাম কিছু কিছু বলা হতো যে এই পার্টিকুলার রিসার্চ বা থিসিস পেপারটা হার্ভার্ডে রাখা আছে। তো বলতো এইটা রাখা আছে, তো বলছি না ওটা রাখা আছে এই জন্য যে কীভাবে হাউ নট টু ডু আ থিসিস পেপার, সেই তার উদাহরণ হিসেবে ওটা রাখা আছে। এক্স্যাক্টলি। সেকেন্ড উদাহরণটা আরও ইন্টারেস্টিং, যখন মানে নট গো বাই মাই প্রেজেন্ট যে স্ট্রাকচার, তখন আমি অনেক থিন রয়েছিলাম, নিয়মিত খেলাধুলা করতাম। তো আমাদের স্কুল টিমের খেলার জন্য একজন কোচ গিয়েছিলেন নাম করে, আমি ওপেন করতাম। তো ওই ওপেনার যখন কোচিং শেখাতে এসেছিল, প্রথম দিকে খুব বোর লাগতো, কারণ ভদ্রলোক শুধু শেখাতেন কোন বলগুলো ছাড়তে হবে এবং কীভাবে ছাড়তে হবে। পরে রিয়েলাইজ করি যে এটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয়, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইফ লেসন, যে তোমায় কি ছাড়তে হবে সেইটা জানাটা, বা কোথায় তুমি থামবে, কোনটা খেলবে কোনটা খেলবে না, ওইটা জানা খুব জরুরি, হয়তো বা সবচেয়ে বেশি জরুরি, যেটা তুমি এখন বললে, যেটা শিখে তুমি এখন ইমপ্লিমেন্ট করছো। যেমন এখন আমার মনে হচ্ছে এইবার বোধহয় তোমাকে ছাড়ার, অন্তত আজকের এই সাক্ষাৎকারের পর্ব থেকে শুরু হয়েছে, কিন্তু সেই সঙ্গে এটাও মনে হচ্ছে ওই ছাড়তে যাওয়ার আগে আর একটা গান, কারণ সুরের জগতেরই লোক তুমি মূলত, কাজে ওই সুর দিয়েই আমরা শেষ করব। আর একটা গান যদি আমাদের শোনো। কি গান শুনবেন? যে কোনো তোমার পছন্দ। হ্যাঁ, আরো বেশি লোকের কাছে পৌঁছানো যাবে। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपकी नसीब में ये बात हो न हो।
फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से। আমরা স্থির নিশ্চিত তোমার গানের বক্তব্য যাই হোক, আমাদের সঙ্গে তোমার এবং আমাদের দর্শকদের সঙ্গে তোমাদের মোলাকাত হতেই থাকবে, এবং তত উত্তরোত্তর তোমার শ্রীবৃদ্ধিও হবে যখন তুমি নেক্সট টাইম আসবে, নেক্সট মোলাকাতের সময়। সেইটার জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা রইল। তোমার দুটো শিল্পের জগতই সমানভাবে চলুক, সমানভাবে ওপর দিকে উঠতে থাকুক গ্রাফটা। এই জন্য আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানি, আর আমাদের স্টুডিওতে এসে এইটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।